ভিডিওর সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনায় অষ্টম শ্রেণীর সপ্তম পাঠের শেষ কবিতা শিকল পরার গান, কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। আজ কবি পরিচিতি অংশ দিয়ে তার সম্পর্কে আবার একবার জেনে নেব। জন্ম 1899, প্রয়াণ 1976। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমাদৃত। জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পিতার নাম কাজী ফকির আহমেদ। 1921 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। মানবতার কবি নজরুল ইংরেজের শোষণ, সামাজিক অসাম্য, ধর্মীয় ভণ্ডামি এবং কুসংস্কারের বিরুদ্ধে তাঁর সাহিত্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। হিন্দু মুসলিম ঐতিহ্যের মেলবন্ধনে তিনি সদা সচেষ্ট, অর্থাৎ সর্বদা তিনি চেষ্টা চালিয়ে গেছেন। কবিতা এবং গদ্য ব্যতি রেখে নজরুল প্রতিভা সার্থকতা লাভ করেছিল তাঁর গানে। তিনি শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী প্রভৃতি নানা ধরনের গানেরও রচয়িতা। তাঁর লেখা বইগুলি হল অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা প্রভৃতি। আজ আমরা যে কবিতাটি পড়ব, অর্থাৎ শিকল পরার গান, এই পাঠ্য কবিতাটি তাঁর বিষের বাঁশি কাব্যগ্রন্থের অন্তর্গত। বিষের বাঁশি। নজরুল সম্পর্কে আমরা অনেক তথ্য আগেই জেনেছি। পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। চুরুলিয়া গ্রামে জন্ম, যেটি বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে তীব্র লড়াই করে তিনি বড় হতে থাকেন এবং মক্তবে তার প্রাথমিক শিক্ষা নিলেও সিয়ারসোল রাজ হাই স্কুলে 10ম শ্রেণীতে পাঠরত অবস্থাতেই তিনি গৃহত্যাগ করেন এবং বেঙ্গল রেজিমেন্টে যোগদান করে লাহোরে চলে যান প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং সেখান থেকে পরবর্তীকালে 1917 থেকে 1919 পর্যন্ত সৈনিক হিসেবে নিজের কর্তব্য পালন করেন। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে দেশে ফিরে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশ করেন। এটি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা। তবে নজরুল 1922 খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার জন্য যথেষ্ট খ্যাতি লাভ করেন। তার আগে 1921 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় প্রকাশিত বিদ্রোহী কবিতাটি তাঁর বিদ্রোহাত্মক চেতনাকে দেশবাসীর সামনে তুলে ধরে। সেই বিদ্রোহী কবির বিদ্রোহী মনোভাব সম্পন্ন এই কবিতা শিকল পরার গান। শিকল অর্থাৎ বন্ধন, যে বন্ধন দিয়ে ইংরেজরা ভারতবাসীকে ভীত সন্ত্রস্ত করে রেখে তাদের উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল, সেই শিকল পরার জন্যই একসময় দেশবাসী আকুল হয়ে উঠেছিল। কেন? এই শিকলের মধ্যে এমন কি ছিল যার জন্য দেশবাসী উদ্বেল হয়ে উঠল? সেই শৃঙ্খল পড়তে পরাধীন একটা জাতির 200 বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায় শাসক ইংরেজের কারাগারে এই শিকল পরার জন্য বহু মানুষই ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা উদ্বুদ্ধ হয়েছিলেন দেশপ্রেমে, উদ্বুদ্ধ হয়েছিলেন স্বাধীনতা আনার লক্ষ্যে। সেই শিকল পরার গান, অর্থাৎ গানের মতো সুরারোপিত করে এই কবিতাটি রচনা করা হচ্ছে।
শিকল পরার গান, কাজী নজরুল ইসলাম। এই শিকল পরা ছল মোদের, এ শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। কবি বলতে চাইলেন শিকল পরাটা আমাদের কাছে একটা ছলনা, আমাদের কাছে অভিনয়। এই শিকল পরার মধ্য দিয়ে তারা অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজের অপচেষ্টাকে বিকল করবে, ইংরেজের অপচেষ্টাকে অচল করে ফেলবে। তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়। সুন্দর লাইন। বলা হচ্ছে যে বন্ধ কারাগারে ইংরেজরা যেই স্বাধীনতার জন্য আন্দোলন করেছে তাকে বন্দি করতে চেয়েছে, কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামীরা দলে দলে এই বন্ধ কারাগারে বন্দি হতে চেয়েছে, কারণ এই বন্দি হওয়ার মধ্য দিয়ে বাঁধন ভয় অর্থাৎ বাঁধনজনিত ভয়টা ক্ষয় হয়ে যায়। অর্থাৎ ভীতি বলে যে বস্তু থাকে শৃঙ্খলের মধ্যে থাকলে সেটা আস্তে আস্তে লোপ পেতে থাকে। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয়, এ শিকল ভাঙা কল। যত বাঁধনকে আমরা আলিঙ্গন করব ততই আমরা দ্রুত জয়ের লক্ষ্যে পৌঁছতে পারব। অর্থাৎ ভয় যতক্ষণ থাকবে, আতঙ্ক যতক্ষণ থাকবে, ততদিন আমরা জয়ের মুখ দেখতে পাবো না। এই ভয় কাটলেই তারপরেই আমরা জয় দেখতে পাব। প্রসঙ্গত মনে পড়ছে আমাদের টিভির একটি অ্যাডভার্টাইজমেন্টের কথা, যেখানে এরকমই একটি ট্যাগলাইন ব্যবহার করা হয়, ডর কে আগে জিত হ্যায়। কি শুনেছে তো সেই কথা? এখানে যেন সেই বার্তাই দেওয়া হচ্ছে যে এই বাঁধন ভয়কে আমরা জয় করতে চাই, তাই শিকলে আমাদের পা বাঁধা নয়, শিকল ভাঙার কল আমরা খুঁজবার জন্যই এই শিকল পড়তে আগ্রাসী হয়েছি আমরা। তোমরা বদ্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস। তোমরা বলতে কারা? এখানে তোমরা বলতে ইংরেজদের কথা বোঝানো হচ্ছে, সেই ইউরোপীয় শক্তি যারা এদেশে বণিকের মানদণ্ড নিয়ে নিজেদেরকে রাজ আসনে উপনীত করেছিল। সেই ছলনাকারী ব্রিটিশ শক্তি যারা বন্ধ ঘরের বন্ধনীতে, বন্ধ ঘরের বন্ধনী হচ্ছে এখানে কারাগার, কারাগার নামক বন্ধনী বা বাঁধনের মধ্যে ফেলে সারা বিশ্বকে তারা এককালে গ্রাস করেছিল। কারণ ইংরেজ আমলে কখনো সূর্যাস্ত হতো না বলে এরকম একটি কথা প্রচলিত ছিল। আর সেই ত্রাস দেখিয়েই, ত্রাস হচ্ছে ভয়, সেই ভয় দেখিয়েই এরা ভাবছে বিধির শক্তিকে হ্রাস করবে। বিধি অর্থাৎ বিধাতা ভগবানের শক্তিকে এরা খাটো করে দেখাবে। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র, বলহীনের বল। ভয় দেখানো ভূত এখানে সেই ইংরেজদেরকে বলা হচ্ছে, যারা কারাগারে ফেলে স্বাধীনতা সংগ্রামীদের ভীত সন্ত্রস্ত করে রাখত, তাদের সর্বনাশ করে ফেলা হবে। অর্থাৎ এই ভূত অতীত, সেই অতীতের আমরা বিনাশ ঘটাবো, সর্বনাশ করব। আর কি আনবো? মাভৈ বিজয় মন্ত্র। মাভৈ কথার অর্থ ভয় নেই, ভয়হীন। সেই ভয়হীন বিজয় মন্ত্র, বিজয়ের মন্ত্রে বলহীনের বল। যে হীনবল হয়ে আছে, বলহীন কথার অর্থ হচ্ছে হীনবল, সেই
হীন বলের মধ্যে শক্তি বা বলের সঞ্চার ঘটাবো। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরবো টিপে, করবো তারে লয়। ইংরেজরা ভয় দেখিয়ে আমাদেরকে শাসন করছে, তারা ভালো কোনো কিছু দিয়ে আমাদের মন জয় করতে পারেনি। এখন যে ভয় দেখিয়ে তারা আমাদের শাসন করছিল, সেই ভয়েরই টুটি অর্থাৎ কণ্ঠকে টিপে ধরবো, গলা টিপে ধরবো, আর তাকে লয় করে ফেলবো, অর্থাৎ শেষ করে ফেলবো, নাশ করে ফেলবো। মোরা ফাঁসি পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। আমরা ফাঁসিতেও প্রাণ দিতে দ্বিধাবোধ করব না, অর্থাৎ আত্মবিসর্জনেও। ফাঁসি এখানে আত্মবিসর্জন, আত্মবিসর্জনের মধ্যে হাসি এনে আমরা মৃত্যুকে জয় বা মৃত্যুকে ফললাভ হিসেবে গ্রহণ করব। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা। ওরে বলতে পরাধীন ভারতবাসীকে আহ্বান করা হচ্ছে যে হে পরাধীন ভারতবাসী, আর ক্রন্দন তথা কান্না নয়, বন্ধন এই শিকল ঝঞ্ঝনা। ঝঞ্ঝন হচ্ছে লৌহ শিকলের ধ্বনি, সেই শিকলের ঝঞ্ঝনা। এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, অর্থাৎ এই যে লৌহ শিকলের ধ্বনি, এটি আসলে মুক্তিকামী পথপ্রদর্শক, অগ্রদূত, অগ্রে গমনকারী দূত, অর্থাৎ পথ প্রদর্শন করে যে, তারই আসলে যেন চরণ বন্দনা, অর্থাৎ পায়ের বন্দনাকারী আওয়াজ। শিকলকে ভয় করলে চলবে না, মনে করলের শব্দই আমাদের যেন ভবিষ্যৎ পথকে আমাদের সামনে চিহ্নিত করছে অগ্রদূতের মতো, সেই পথেই আমাদের মুক্তি। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। এই লাঞ্ছিতেরাই, লাঞ্ছিত, অপমানিত, পীড়িত, নিগৃহীত পরাধীন ভারতবাসী, অত্যাচারের ওপর অত্যাচার হচ্ছে, নিপীড়িত অত্যাচারিতরাই অত্যাচারীর ওপর লাঞ্ছনা অর্থাৎ পীড়ন আঘাত হানছে। কারণ মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। বজ্রানল, বজ্র নির্গত অনল, অনল কথার অর্থ হচ্ছে আগুন, অর্থাৎ পৌরাণিক প্রসঙ্গ। যেমন বৃত্তাসুরকে নিধন করার জন্য দধিচি মুনি তার অস্থি ইন্দ্রদেবকে দান করেছিলেন, যাতে সেই অস্থি দিয়ে নির্মিত বজ্রে বৃত্তাসুরকে নিধন করা যায়। ঠিক তেমনি এখানে পীড়িত অত্যাচারিতরাই তাদের অস্থি দিয়ে আবার, অর্থাৎ পৌরাণিক ওই ঘটনার পর বর্তমান সময়ে আবার তারা দেশে সেই রকম বজ্রের মতো শক্তিশালী আগুন জেলে এই কারাগার তথা ইংরেজের ভয়কে নাশ করবে বলে কবির বার্তা। পুরো কবিতার মধ্য দিয়ে একটি সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। তোমরা অনেকেই জানো যে নজরুল প্রসিদ্ধ এই ধরনের স্বদেশ প্রেমের কবিতার জন্য, যাতে সশস্ত্র বিপ্লবীরা তার আপোষহীন সংগ্রামের ক্ষমতাকে গ্রহণ করে তারা বিপ্লবে উজ্জীবিত হতেন। শিকল পরার গানের মধ্য দিয়ে সেই আপোষহীন সংগ্রামের বার্তাই ঘোষিত হয়েছে। ফলে কবিতার যে নামকরণ সেটি খানিকটা ব্যঞ্জনধর্মী নামকরণ। কবি এখানে আশাবাদী, ইংরেজকে বুঝিয়ে দিয়েছেন
ভয় দেখিয়ে ভারতবাসীকে আর এই লৌহ নিগড়ে বেঁধে রাখা যাবে না। অচিরেই ভারতবাসী দলে দলে শিকল পরার জন্য ছুটবে এবং তাদের একত্রিত হলে তাদের ভয় দেখানো এই সাম্রাজ্য ভেঙে পড়বে। তো স্বভাবতই এই কবিতার মধ্য দিয়ে স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা ঘোষিত হয়েছে। ভয়কে জয় করার সেই বার্তা এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। কবিতাটি তোমরা ভালো করে পড়লেই এর অর্থ বুঝতে পারবে এবং এর সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা রাখবো এই লকডাউনের মতো পরিস্থিতিতে তোমরা কবিতাগুলি সুন্দর করে বুঝে সহায়িকা থেকে সমস্ত উত্তর নিজেরাই প্রস্তুত করতে পারবে। ধন্যবাদ, এ পর্যন্তই।